বিধানসভায় শপথ নিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং তারপরেই তিনি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, ঘটনাচক্রে আমি আজ তৃণমূলের বিধায়ক ও শপথ বাক্য পাঠ করছি। বিজেপির হয়ে জেতা তাপস রায়ের হাতে। ভাগ্যচক্র সজল পুরপিতাও বটে। উত্তর ও মধ্য কলকাতায় তাপস রায় ও সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। দুজনকেই রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। আজ তারা বিধায়ক, যাদের জন্য তাপস রায়, সজল ঘোষ ও আরো অনেকে দল ছেড়েছে, দলের ক্ষতি করেছে, তারপরেও কাঁদুনি পলিটিক্স করে স্বজন পোষণ করছে, সেটাই খুবই আপত্তির এবং উদ্বেগের। পোস্ট করেছেন কুণাল ঘোষ। তাপস রায়কে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম, পারিনি, এটা দুর্ভাগ্য, এটাই পোস্ট করেছেন কুণাল ঘোষ। এ নিয়ে তাপস রায় এবং সজল ঘোষ কি বলেছেন শুনুন। সেটা হচ্ছে কি, একদিকে মমতা ব্যানার্জির পছন্দের লোকজন, আর কিছু কিছু কারণ ছিল, আমার কারণে যাচ্ছি না। আর একদিকে অভিষেকের পছন্দের লোকজন, দুটো আবার একেবারে নর্থ পোল সাউথ পোল। তো এই অরাজনৈতিক লোকেদের, ধান্দাবাজ লোকেদের, স্বার্থপর লোকেদের আর এই বৈভব আর এই অর্থ রোজগারের বন্দোবস্ত করা, অর্থ তোলা, এবং সেখান থেকে কাটমানি শব্দটা ব্যবহার করেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু কাটমানি শুধুমাত্র ওই নিচের স্তরেই ছিল না, কাটমানি তো উপরের স্তরেও ছিল। মমতা ব্যানার্জি নাকি পালস খুব ভালো বাজে, পিপুলস পালস। আর দেওয়ালের লিখন, দেওয়ালের লিখন কে করিবে খণ্ডন, উনি বুঝতে পারেননি, পালসও উনি খুব ভালো বুঝেছিলেন। আর তারপরে কার্বাইডে পাকা, এই ইঁচড়ে পাকা দল বাংলা, তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একদম খুব সহজ ভাষায় বললে, আনগাইডেড মিসাইল কখন কোথায় গিয়ে কার কপালে আছড়ে পড়ে কেউ বলতে পারে না। উনি যেটা বলেছেন সেটা ঠিক, আর উনিও আমার সঙ্গে এমন কিছু করেছেন সেটা সম্পূর্ণভাবে অনৈতিক। তার ব্যাখ্যা তার তো উনিও করতে পারবেন না। আমাকে আটকানোর চেষ্টা একমাত্র উনিই করেছিলেন। হ্যাঁ, আর আমি আজকে ভীষণ 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 খুশি যে আমি সেদিন ওর কথাটা শুনিনি, তাহলে আজকে আমায় চোর শুনতে হতো। আজকে আমি শপথ নিচ্ছি বিধানসভায়, সেটা নিতে পারতাম না, আমায় চোর চোর শুনতে হতো। যেখানেই যেতাম, হাটে বাজারে যেখানে যেতাম, পাবলিক আমায় চোর বলতো, অন্তত সেটা শুনতে হচ্ছে না। ও ছোট লোক, খুব সহজ ভাষায় বললে, এক কথায় বললে, কোনো রাজনৈতিক কথা হয়তো হলো না, কিন্তু ওনারা সঠিক। দাদা বৌদি বিরিয়ানি অব্দিই ভালো, এর বাইরে ভালো না। হ্যাঁ, একদম পরিষ্কার করে ক্যাটাগরিক্যালি আমি বলেছি কোন সাইজের লোক, সেটা আমি বলেই দিয়েছি। বারবার উচ্চারণ করতে চাই না শব্দটা, কিন্তু দে পিপল আর নট গুড ম্যান, অত্যন্ত নিম্ন মানসিকতা। তবে ভালো, এইসব লোকের সান্নিধ্য পেয়েছিলাম বলে তো দলটা ছাড়তে পেরেছিলাম। 8.5 ঘন্টা পেরিয়ে গেছে, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে এখনো জিজ্ঞাসাবাদ করছে ইডি। সোনাপাপ্পুর বাড়ি ও বেহালার ব্যবসায়ী জয় স্কান্দারের বাড়ি সহ 10 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলে। সোনাপাপ্পু ও জয় স্কান্দারের সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের যোগসাজশের অভিযোগও রয়েছে। 19 এপ্রিল যখন জয় স্কান্দারের বাড়িতে হানা দেয় ইডি, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তবে এ নিয়ে শান্তনু সিনহা বিশ্বাসকে মোট 5 বার নোটিশ পাঠায় ইডি। এখনো তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, 8.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। কি তথ্য উঠে আসছে, আর আমরা সরাসরি চলে যাব সিজিও কমপ্লেক্স থেকে, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছে। প্রকাশ, দেখো, 8.5 ঘন্টা হয়ে গেছে, শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু যেটা ইডি সূত্রের খবর, তারা সন্তুষ্ট নন। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর দিচ্ছেন, তাতে কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন যে তিনি তথ্য গোপন করছেন, তিনি সদুত্তর দিচ্ছেন না, এমনকি ইডি আধিকারিকদের তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তোমার মনে থাকবে, সোনাপাপ্পুর যে মামলা, প্রতারণা এবং তোলাবাজির মামলা, সেই মামলায় জয় স্কান্দারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে 1,20,00,000 টাকা নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। মোবাইল ফোন এবং একটি ডায়েরি পাওয়া গেছিল, এবং সেই ডায়েরিতে একাধিক নাম লেখা ছিল। সেখানে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের নাম লেখা ছিল, ইডি সূত্রের দাবি, এবং সেই নামের পাশে কিছু টাকার অঙ্ক এবং হিসেব লেখা ছিল।
এবং তদন্ত করতে গিয়ে তোমার মনে থাকবে যে ইডির তরফে যে রিপোর্ট কোর্টে জমা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল এই শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিএসপির বিরুদ্ধে। জয়েশ কামদারের সঙ্গে নেক্সাস সিন্ডিকেট এবং সিন্ডিকেট কে সামনে রেখে একাধিক ব্যক্তিদের চাপ সৃষ্টি করে তাদের ধমকে চমকে তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং যেটা ইডি সূত্রের খবর যে আয় থেকে অনেক বেশি সম্পত্তি রয়েছে গত এক মাসে তদন্ত করে তারা জানতে পেরেছে এবং ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা সন্তুষ্ট নন। আবার তোমাকে বলে দিই, ইডি আধিকারিকরা যেটা বলছেন বা ইডি সূত্রের খবর যে তারা মনে করছেন যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু সদুত্তর দিচ্ছেন না, তথ্য গোপন করছেন, ইডি আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তোমার মনে থাকবে যে 5 বার তাকে নোটিশ পাঠানো হয়, তাকে 3টে আলাদা মামলার কলকাতায় 3টে আলাদা মামলায় নোটিশ পাঠানো হয়েছিল, বালি পাচার থেকে শুরু করে এনআরআই কোটাতে যে অ্যাডমিশনের মামলা। কিন্তু আজকে যে মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি আধিকারিকরা মনে করছেন যে তিনি সদুত্তর দিচ্ছেন না, তাকে শেষবারের জন্য আরেকটা সুযোগ দেওয়া হয়েছে যেটা ইডি সূত্রের খবর। তার সামনে কিছু তথ্য রাখা হয়েছে, কিছু ডকুমেন্ট দেখানো হচ্ছে, কিন্তু ইডি সূত্রের খবর তিনি গোটা তদন্ততে কোঅপারেট করছেন না এবং একটি রিপোর্ট ইতিমধ্যেই দিল্লি পাঠানো হয়েছে যে তিনি কোঅপারেট করছেন না। ইডির পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেটা কিন্তু আরো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। বেশ, ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।